চলতি বছরের প্রথম 6 মাসে অর্জিত হয়নি ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা। রাজস্ব নীতির সাথে মুদ্রানীতি সমন্বয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। খারাপ আবহাওয়ায় উত্তাল সাগরে মাছ ধরতে পারছেন না বরগুনার মৎস্যজীবীরা। বেকার হয়ে পড়েছেন হাজার হাজার জেলে। বাজারে প্রভাব পড়ার আশঙ্কা। ঈদের পর যশোরের রাজারহাটে পর্যাপ্ত চামড়া উঠলেও লোকসানে খুচরা বিক্রেতারা। আন্তর্জাতিক বাজারের দরপতনকেই দায়ী করছেন পাইকাররা। এবং প্রকৃতি আর জীববৈচিত্র্যের নিসর্গ থাকলেও পর্যটক নেই। হবিগঞ্জের সাতছড়ির জাতীয় উদ্যানে জীর্ণ অবকাঠামো ও নিরাপত্তার অভাবকেই দায়ী করছেন পর্যটন সংশ্লিষ্টরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। প্রধানমন্ত্রী কার্যালয়ে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন 2015 উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি সেখানে। আমাদের লক্ষ্য হচ্ছে যে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে, আর 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই রূপকল্প নিয়েই আমাদের যাত্রা শুরু। আমরা এই বদলের সনদ দিয়েছিলাম 2008 নির্বাচনে এবং 2014 নির্বাচনে। আমরা 2041কে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য স্থির করেছি। ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা পেয়েছি, এটা সত্য, কিন্তু আমরা চাই যে আরো দ্রুত কাজ করে দেশকে উন্নত করে আমরা যেন মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারি। 2021 সালের আগে যেন আমরা তা অর্জন করতে পারি, সেই লক্ষ্য নিয়ে সকলকে কাজ করে আসবে। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে বাস্তবায়নের ফলে বিগত 6.5 বছর, অর্থাৎ আমাদের 5 বছর 2009 থেকে 14 এবং 14 নির্বাচনের পর নিয়ে এই পর্যন্ত সব মিলে প্রায় 6.5 বছর একটানা আমরা সরকার পরিচালনা করছি। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে কোনো রাজনৈতিক দল একটানা দ্বিতীয় পর্যায়ের ক্ষমতায় এসেছে। কাজেই এতে একটা সুবিধা হয়েছে যে আমাদের গৃহীত যে সকল কর্মসূচিগুলি তা আমরা বাস্তবায়নের সুযোগ পাচ্ছি, আর যার সুফলটা পাচ্ছে বাংলাদেশের জনগণ। আর এই ধারাবাহিকতা ছিল বলেই আজকে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত করতে পারব। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আজকে মানব উন্নয়ন সূচকে আমাদের অভাবনীয় অগ্রগতি হয়েছে। অতি দরিদ্রের হার, যা 24.23% ছিল, আজকে তা 7.9% নেমে এসেছে। আর সেই সাথে সাথে আমাদের দারিদ্রের হারও আজ 22.4 ভাগে নেমে এসেছে। আমরা চাই এটাকে আরো কমিয়ে আনতে এবং সে ব্যাপারে যথেষ্ট ভূমিকা আপনাদের পালন করতে হবে। মাথাপিছু আয় ইতিমধ্যে যেটা 2005-06 সাল অর্থাৎ বিএনপি সরকার আমল ছিল $543, সেখান থেকে বৃদ্ধি পেয়ে আজকে $1314 উন্নীত হয়েছে। এই মাথাপিছু আয়ও আমরা আরো বৃদ্ধি করতে চাই। আমাদের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পেরেছি। আজকে পুষ্টি নিশ্চিত করা হচ্ছে এবং তার সুফলটা মানুষ পাচ্ছে। আজকে সকলের গড় আয়ু 70.7 বছরে উন্নীত হয়েছে। আমাদের প্রবৃদ্ধি, বিশ্ব অর্থনৈতিক মন্দা যখন চলছে সেই সময় আমরা 2009 সালে সরকার গঠন করি। ওই অবস্থার মধ্যেও আমাদের গৃহীত পদক্ষেপ সঠিকভাবে বাস্তবায়নের ফলে আমাদের প্রবৃদ্ধি আমরা 6 ভাগের উপরে ধরে রাখতে সক্ষম হয়েছি, যা অনেক উন্নত দেশও পারেনি। সেটা বাংলাদেশ করতে পেরেছে, একটা দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। গত বছর আমাদের এই গত অর্থ বছরে আমাদের যে প্রবৃদ্ধি তা 6.5 ভাগে উন্নীত হয়েছে। আমাদের রপ্তানি আয় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের রেমিটেন্স 3 গুণ বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ আমরা 6 গুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2000 সালে যেটা গ্রহণ করেছিল আমাদের জাতিসংঘ, সেই সময় আমরা কিন্তু ক্ষমতায় ছিলাম, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কাজে জাতিসংঘ যখন এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল গ্রহণ করে তখন প্রধানমন্ত্রী হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম। আমরা আজকে আমাদের এই এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এটা কিন্তু
প্রতিটি ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের অগ্রগতি অনেক বেশি। আমরা প্রায় প্রতিটি এমডিজি আমরা সফলভাবে বাস্তবায়ন করছি। প্রায় 1 থেকে 6-এর মধ্যে 4টা আমরা প্রায় পূর্ণভাবে বাস্তবায়ন করেছি, বাকিগুলো আমরা অর্থাৎ 1 থেকে 6 আমরা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অগ্রগতি অনেক বেশি দৃষ্টান্তমূলক। আমাদের সরকার আমলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবার জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। এটা এবারে বলে না, 96 সালে যখন আমরা সরকারে আসি তখনই আমরা বেসরকারি খাতকে আমরা উন্মুক্ত করে দিয়েছিলাম, যার ফলে ব্যাপকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কারণ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে সরকারি সাথে বেসরকারি খাত এটাও কিন্তু সবকিছু থাকা প্রয়োজন। আমরা সেদিকে লক্ষ্য রেখে কাজ করেছি বলে আজকে প্রায় আমরা আমাদের দেশে 1.5 কোটি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি আমরা করতে পেরেছি। আজ 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে, এটা একটা বিরাট অর্জন। আমাদের অর্থনৈতিক উন্নয়নের সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে আমরা যে উন্নতি করছি সেখানে কিন্তু ধনী দরিদ্রের আয় বৈষম্য অনেকটা হ্রাস পেয়েছে, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা গ্রামীণ অর্থনীতিকে সবথেকে গুরুত্ব দিয়েছি এবং সেখানেই আমরা সবচেয়ে বেশি অর্থ সরবরাহ করতে চাচ্ছি এবং সেখানে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। কাজে ধনী দরিদ্রের বৈষম্যটা এটা আরো হ্রাস করা, এটাই আমাদের লক্ষ্য, যাতে আমাদের দেশের মানুষের জীবনমান আরো উন্নত হয়। দারিদ্র্য নিরসন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রদত্ত বিভিন্ন ভাতার হার ও পরিধি আমরা সম্প্রসারণ করেছি। কারণ আমরা এবারে যে বাজেট দিয়েছি সেই বাজেটে প্রায় 4 গুণ আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এবং আমাদের যারা বিভিন্ন ভাতা আমরা দিচ্ছি, এই ভাতাভোগীরা যাতে এই সুবিধাগুলি যথাযথভাবে পান সেদিকে বিশেষভাবে আপনাদের দৃষ্টি রাখতে হবে। কারণ আমরা বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। এটার জন্য মানে একটা ব্যক্তি যেন বিভিন্ন ধরনের ভাতা বা সুবিধা না পায়, এটার জন্য বিভিন্ন জনে পেতে পারেন, যারা পাওয়ার যোগ্য তারাই যেন পান, এই বিষয়টা বিশেষভাবে আপনাদের পর্যবেক্ষণ করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে। জাতীয় অর্থনীতির মূলধারা ভূমিহীন, গৃহহীন, তৃণমূল মানুষের সম্পৃক্ত করার লক্ষ্যে আশ্রয় একেবারে আমার ভূমিহীনদের মধ্যে খাদ্য বিতরণ ও কর্মসংস্থান কার্যক্রম ব্যাপকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কারণ আমি বারবার এটা আপনাদেরকে বলেছি, বিভিন্ন সময় যখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার উন্নয়ন কমিটির সাথে আলোচনা করি তখনও আমি এই নির্দেশনা দিয়েছি যে আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ অন্তত একটু মাথা গোঁজার ঠাঁই পায়, অর্থাৎ তাদের থাকার মতো একটা ঘর থাকে, কেউ যেন গৃহহীন না থাকে। কারণ আমাদের প্রতিনিয়ত মানুষ কিন্তু গৃহহীন হয়। যেমন নদী ভাঙা, দেখা যায় রাতারাতি নদী ভাঙায় একটা মানুষ নিঃস্ব হয়ে যায়। জেলা প্রশাসনের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনাদের কিন্তু সেই হিসাবটা রাখতে হবে যে আপনার স্ব জেলায় কোন এলাকায় কোন মানুষ গৃহহীন, ভূমিহীন এবং যারা মানুষের কাছে হাত পেতে চলে, এই ধরনের মানুষদের জন্য আমাদের বিনা পয়সায় ঘর তৈরি করে দেওয়ার কর্মসূচি আছে। আর যাদের ভিটা আছে তাদের জন্য কিন্তু ঘর তৈরি করার আমাদের কর্মসূচি এবং বিশেষ তহবিলের ব্যবস্থা আছে, যেমন গৃহায়ণ তহবিল আর আশ্রয় প্রকল্পের মাধ্যমে আমরা কিভাবে মানুষকে ঘর করে দিচ্ছি। এটা দেওয়ার এই অর্থ হলো যে কোনো মতে যদি আমরা একটু মাথা গোঁজার ঠাঁই করে দিতে পারি, তাদের যে ট্রেনিং এবং অর্থ তাদের সাহায্য করা হয় বা ঋণ দেওয়া হয়, এখানে সেটাই কিন্তু একটা মানুষ জীবন জীবিকার মাধ্যমে নিজের জীবনমান উন্নত করতে পারে এবং আর্থিক সচ্ছলতা যাতে আনতে পারে, যে পরবর্তীকালে নিজেই জমি কিনে বাড়ি করে থাকার মতো আর্থিক সক্ষমতা অর্জন করতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত। কাজে এটা আমার একটা অনুরোধ থাকবে যে আমি চাই না কোনো জেলায় একটা মানুষের জন্য গৃহ না থাকে, প্রত্যেকটা মানুষের জন্য একটু থাকার অর্থাৎ বাসস্থানের ব্যবস্থা আমরা করে দিই। ছোট্ট একটা ঘর দিই বা ছোট্ট একটা আমরা যে আশ্রম করেছি সেখানেও একটা ছোট একটা কামরা আমরা দিতে পারছি, কিন্তু সেটুকুই কিন্তু একটা যার কিছুই নাই তার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। কাছে সেইভাবে আপনার ব্যবস্থা নেবেন, এটা আমরা চাই। কৃষি অর্থনীতির উপর নির্ভরশীল বাংলাদেশ, কাজে কৃষি বান্ধব নীতি আমরা গ্রহণ করেছি, গবেষণার উপর গুরুত্ব দিয়েছি। কাজে গবেষণার ক্ষেত্রে আমি বলবো
যে আমাদের এক এক জেলায় কিন্তু এক একটা বিশেষ আছে, কারণ এক এক জেলায় এক একটা জিনিসের উৎপাদন বেশি হয়। সেগুলি মানে লক্ষ্য রেখে সেই সব এলাকায় এই উৎপাদনগুলি কিভাবে আরো বৃদ্ধি করা বা সেগুলি প্রক্রিয়াজাত করা, সেগুলিকে আরো কার্যকর করা এবং যা ওই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আজকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, আমরা কৃষি উৎপাদন বৃদ্ধি করেছি। পাশাপাশি আমরা জানি আমরা কিছু সাইলো এবং গোডাউন তৈরি করছি যেখানে উন্নত মানের আধুনিক প্রযুক্তি সম্পর্ক, যাতে এই খাদ্য শস্যগুলি 2-3 বছর ভালো থাকতে পারে। অর্থাৎ কখনো যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের খাদ্য শস্য নষ্ট হয়, আমরা যেন কারো কাছে হাত পাততে না হয়, আমাদের নিজেদের মজুদ থেকেই যেন আমরা চাহিদা মেটাতে পারি, সে লক্ষ্য নিয়ে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছি। কাজে আমাদের খাদ্য উৎপাদন, আমাদের মাটি এত উর্বর যে আমি তো মনে করি বাংলাদেশের মানুষের খাদ্যের কোনো কষ্টই হওয়ার কথা না, বরং খাদ্য উৎপাদন করে তার প্রক্রিয়াজাত করা, এটা শুধু মানে খাদ্য বলতে শুধু ধান চালের কথাই আমি বলছি না, বিভিন্ন ধরনের এমনকি ফল মূল তরি তরকারি সব অনেক কিছু উৎপাদন করা সম্ভব এবং সেটা উৎপাদন করা, সেটাকে প্রক্রিয়াজাত করা, সেটা দেশের চাহিদা মেটানো, আবার বিদেশে রপ্তানি করা, সেই সুযোগ কিন্তু আমাদের আছে। কাজে সেই বিষয়গুলির দিকে বেশিভাবে দৃষ্টি দেওয়া এবং ইতিমধ্যে আমরা বিদেশে চাল রপ্তানি করছি বা কিছু সবজি রপ্তানি করছি, কিন্তু আমাদেরকে এই দিকটা আরো বেশি যদি যত্নবান হই তাহলে আমাদের রপ্তানির ক্ষেত্রে আমরা আরো অনেক কিছু রপ্তানি করতে পারবো এবং টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ধারাবাহিকতাও বজায় রাখা যেতে পারে। এখন আধুনিক প্রযুক্তি ব্যবহারের নীতিও রয়েছে। শিক্ষাকে আমরা সবথেকে গুরুত্ব দিয়েছি, কারণ শিক্ষিত জাতি ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না এবং শিক্ষার পরিমাণগত সম্প্রসারের পাশাপাশি গুণগত মান উন্নয়ন করা এবং আমাদের ঝরে পড়া রোধ করার জন্য ইতিমধ্যে অনেকগুলি কর্মসূচি আমরা হাতে নিয়েছি, অর্থাৎ স্কুল ফিলিং কর্মসূচি। অর্থাৎ বাচ্চারা, আমরা একটা সার্ভে করে দেখেছিলাম যে আসলে স্কুলে গেলে যদি ক্ষুধা পেলেই স্কুল থেকে তারা সরে যায়, কাজে সেখানে তাদের কিছু টিফিনের ব্যবস্থা বা খাদ্যের ব্যবস্থা ইতিমধ্যে অনেকেই এটা খুব সফলতার সাথে আপনারা করেছেন। বিভিন্ন উপজেলায়ও প্রাথমিক বিদ্যালয়ে এই স্কুল ফিলিং কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কিছুটা আমরা করছি যেমন বিদেশি কোনো সহযোগিতায়, কিন্তু আমি মনে করি যে আমরা নিজেরা স্বপ্রণোদিতভাবে এই কাজটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের অন্যের মুখাপেক্ষি হতে হবে না, আমরা নিজেরাই করতে পারবো। অনেক জায়গায় আপনারা দায়িত্ব নিয়েছেন এবং খুব সফলভাবে বাস্তবায়ন করেছেন। এখানে মানুষকে জনগণের সম্পৃক্ত করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা স্কুল কমিটি থাকে, সেই স্কুল কমিটি অভিভাবকবৃন্দ, স্থানীয় মানে নির্বাচিত প্রতিনিধিবৃন্দ বা স্থানীয় যারা আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিত্ব, এদেরকে সম্পৃক্ত করেই কিন্তু বিভিন্ন এলাকায় স্কুল ফিলিং কর্মসূচিটা বাস্তবায়ন করা যায়। কারণ আমাদের দেশের মানুষের কিন্তু সেই উদারতা আছে, কাজেই সেদিকে লক্ষ্য রেখে এবং প্রত্যেকটা স্কুলে যদি একটা করে অ্যাকাউন্ট খুলে দেয়, সেখানে অনেকেই কিন্তু অনুদান দেবে এবং সেটাই ওখানে জমা থাকতে পারে। পাশাপাশি যখন কারো ফসল উঠে তখন মানুষ কিন্তু সেটা দান করে। ওইভাবে এলাকা ভিত্তিক স্কুলগুলিতে আমরা যদি এভাবে মানে স্কুলে খাওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে আর কোনো ঝরে পড়াও থাকবে না, বা যারা শিক্ষা গ্রহণ করবে বা শিক্ষা দেবেন উভয়ের জন্যই একটা ভালো ব্যবস্থা হবে। এটা ঝরে পড়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি, কারণ আমরা বিনা পয়সায় বই দিচ্ছি এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা বৃত্তির সংখ্যা বৃদ্ধি করেছি। এখানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড আমরা যে গঠন করেছি, তার মাধ্যমে যেমন 1000 কোটি টাকা সেখানে রাখা হয়েছে এবং প্রথমে আমরা শুরু করেছিলাম শুধু মেয়েদেরকে এখান থেকে বৃত্তি দেওয়া হতো ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত, আমরা কিন্তু এখন ছেলে মেয়ে উভয়কেই দিচ্ছি। যদিও মেয়েদের সংখ্যাটা একটু বেশি, কারণ 75% এখানে মেয়েকে দেওয়া হচ্ছে, কারণ আপনারা জানেন যে মেয়েদের শিক্ষাকে অবৈতনিক জাতির পিতাই করে গিয়েছিলেন, মানে স্বাধীনতার পরপরই তিনি মেয়েদের শিক্ষা কিন্তু অবৈতনিক এই কার্যক্রমটা তিনি শুরু করেন। কাজে আমরা একেবারে প্রাথমিক থেকে ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত এখন যে বৃত্তিটা দিচ্ছি,
তাতে অন্তত দরিদ্র বাবা মার জন্য একটু সহায়ক হবে। এই কারণে যে অনেক সময় পরীক্ষার ফিস দিতে বা ভর্তির জন্য বা বই কিনতে তাদের কষ্ট হয়, তো বই কেনার দায়িত্বটাও আমরা নিয়েছি এবং ইংরেজি বছরের প্রথম দিন এই বই দেওয়া হচ্ছে। এই যে বৃত্তি আমরা যে দিচ্ছি এবং এই বিনা পয়সার বই দিচ্ছি এবং স্কুল, আপনাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে ইতিমধ্যে আমরা এই কাজ শুরু করেছি, কিন্তু তারপরে আরো বেশি লক্ষ্য রাখা উচিত যে প্রত্যেকটা এলাকায় যে স্কুলগুলি আছে সেগুলি আমরা তৈরি করি, অনেক সময় সেগুলি মানসম্মতভাবে হয় না দেখে অল্প কয়েকদিনের মধ্যেই সেগুলি হয়তো ঝরে পড়ে বা ভেঙে যায় বা নানা ধরনের ক্ষতিগ্রস্ত হয়। কাজে প্রত্যেকটা প্রতিষ্ঠান যখন আমরা গড়ে তুলি তখন তার মানটা যাতে নিয়ন্ত্রিত থাকে সেদিকে লক্ষ্য রাখা, অর্থাৎ প্রকল্পগুলি যখন বাস্তবায়ন হয় তো সেটাকে পর্যবেক্ষণ করা, মনিটরিং করা এবং সেটা যাতে মানসম্মত হয় এবং এগুলি নষ্ট না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা চাই যে আমাদের দেশে একটি মানুষের নিরক্ষর থাকবে না। আমরা নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। আমরা এই ধরনের একটা কর্মসূচি 96 সালে যখন সরকারে ছিলাম গ্রহণ করেছিলাম এবং তার ফল আমরা পেয়েছিলাম। আমাদের সাক্ষরতা হারও বৃদ্ধি পেয়েছিল, কিন্তু সরকার পরিবর্তনের পর অনেক সময় অনেক কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়, আপনার জানেন তো, সেটার ভাগ্য এভাবে নষ্ট করে দেওয়া হয়েছিল। যাও এখন আবার সাক্ষরতার হার যেটা হ্রাস পেয়েছিল 2001 থেকে 2006 পর্যন্ত, সেটা আবার আমরা অর্জন করতে পেরেছি। কাজে আগামীতে ইনশাল্লাহ আমরা চাই যে কোনো মানুষ নিরক্ষর থাকবে না। স্বাস্থ্যসেবা জনগণের দুর্বল পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিকগুলি চালু আছে। কাজে এগুলি ইতিমধ্যে প্রায় 12,969টি চালু হয়েছে, আরো 882টি নির্মাণাধীন রয়েছে। তাছাড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সব মিলিয়ে আমরা স্বাস্থ্যসেবা জনগণের দুর্বল পৌঁছে দিচ্ছি। 32 রকমের ঔষধ বিনা পয়সায় দেওয়া হচ্ছে। কাজে এগুলির কার্যক্রমও যাতে সঠিকভাবে চলে সেই বিষয়টাও প্রতিনিয়ত নজরদারিতে রাখতে হবে। বাংলাদেশের যে সমস্যাগুলি আমরা সরকার গঠন করার পরপরই মোকাবেলা আমাদের করতে হয়েছিল, যখন 96 সালে সরকার গঠন করি তখন পেয়েছিলাম 1600 মেগাওয়াট বিদ্যুৎ এবং ব্যাপক হারে বিদ্যুতের চাহিদা ছিল। আমরা সে সময় কতগুলি পদক্ষেপ নিই, আমরা 4300 মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করি, কিন্তু 2009 সালে সরকার গঠন করে আমরা লক্ষ্য করলাম যে সেই বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়ে 3200 মেগাওয়াটে নেমে যায়। আমরা দ্রুত পদক্ষেপ নেই এবং এই দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে আজকে আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 13,732 মেগাওয়াটে উন্নীত হয়েছে। এখানে ক্যাপটিভ জেনারেশনের মাধ্যমে প্রায় 2,800 মেগাওয়াট উৎপাদন হচ্ছে। দর্শক, প্রধানমন্ত্রী কার্যালয়ে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন 2015-র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি যোগ দিয়েছিলাম সেখানে। চলতি বছরের প্রথম 6 মাসের মুদ্রানীতি অনুযায়ী অর্জিত হয়নি ঋণ প্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। ঋণের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 2% কম হওয়ার কারণ হিসেবে অন্যান্য সামাজিক নির্দেশনাকেই দায়ী করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে রাজস্ব নীতির সাথে মুদ্রানীতির সমন্বয়ের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রদানের ক্ষেত্র ও নীতিমালা অন্তর্ভুক্ত করা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। উচ্চ প্রবৃদ্ধি অর্জন, কাঙ্ক্ষিত বিনিয়োগ আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এই 3 বাস্তবতাকে সামনে রেখে চলতি মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল, যেখানে বিনিয়োগ বাড়াতে ঋণ প্রবাহ বাড়ানো ছিল অন্যতম বড় চ্যালেঞ্জ। গেল কয়েকটি মুদ্রানীতিতে ঋণের প্রবৃদ্ধি 15%-এর আশেপাশে ধরা হলেও কোনো বছরই তা পূরণ হয়নি। তবে গেল কয়েক বছর হিসেবে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা গেছে। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক বলছে চলতি মুদ্রানীতির মতো আগামী নীতিতেও ঋণের প্রবৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। স্প্রেড আমাদের 5 ভাগের উপরে ছিল, 5.21 ছিল, সেখান থেকে এখন 4.87-এ এসে ঠেকেছে। প্রাইভেট ক্রেডিটের গ্রোথটা হয়তো আশানুরূপ হয়নি, এটা আসছে 13.6। এই 13.6 ভাগ দিয়ে আমরা 6.5 ভাগ প্রবৃদ্ধি পেয়েছি। আশানুরূপ হারে বাড়ছে না, সেটার জন্য হয়তো আরো কিছু সোশ্যাল ইনস্টিটিউশনাল ফ্যাক্টরগুলো কাজ করতে পারে। আমাদের লক্ষ্য যদি হয় প্রবৃদ্ধি,
প্রবৃদ্ধি তো আকাশ থেকে আসবে না, প্রবৃদ্ধির মূলে খাদ্যটা হচ্ছে বিনিয়োগ। অর্থনীতিবিদরা মনে করেন বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত উচ্চ প্রবৃদ্ধিকে, আর সেক্ষেত্রে কিছুটা সম্প্রসারণমূলক মুদ্রানীতি গঠনের পরামর্শ তাদের। বাংলাদেশের যে আর্থিক কাঠামো, অর্থনৈতিক কাঠামো, সেইখানে কিন্তু আসলে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করাটা মুদ্রানীতি দিয়ে সম্ভব না। আমরা যে বারবার রক্ষণশীল মুদ্রানীতির কথা বলছি, সেটা আসলে বাংলাদেশের বাস্তবতা এবং আমাদের যে গ্রোথ এনহ্যান্সিং একটা যে ভিশন, সেটার সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ না। অর্থায়নটাকে, অর্থাৎ এই যে রাজস্ব নীতির সাথে মুদ্রানীতির একটা সমন্বয় প্রয়োজন। সরকারের প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়ার পাশাপাশি যাতে বেসরকারি খাত যাতে কোনো রকমের এই ঋণের সমস্যায় না ভোগে, এই বিষয়গুলো আমার মনে হয় একটা মুদ্রানীতিকে দেখতে হবে। তবে ধারাবাহিক উন্নয়নের চাকা সামনের দিকে এগিয়ে নিতে দেশের মুদ্রানীতি এখনো কোনো সক্ষম ভূমিকা রাখতে পারেনি বলে মত এই অর্থনীতিবিদের। সীমাবদ্ধতাটা মেনে নিচ্ছে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবারে মুদ্রানীতিতে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনায় চলে যাচ্ছি শিল্প উদ্যোক্তা শাহিদ রেজার কাছে। শাহিদ ভাই, বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত শিল্পোদ্যোক্তা এবং ব্যবসায়ী আপনি। এই যে মুদ্রানীতি আসছে সামনে এবং গত মুদ্রানীতি শেষ হতে চলছে, এই দুইটার মধ্যে একটা আপনার প্রত্যাশা কি আছে আর প্রাপ্তি কি দেখবেন? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মুদ্রানীতি তো আমাদের যে মূলত আমরা যেটা বুঝি যে ঋণ ব্যবস্থাপনা, মুদ্রা সরবরাহটা নিশ্চিত করার জন্য মুদ্রানীতি ঘোষণা করা হয় প্রতি বছরই দুবার, এবারও ঘোষিত হয়েছে। আপনার প্রশ্নের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রাপ্তি কি আছে আর বাস্তবতা কি আছে। বাস্তবতায় আমি যেটা বলবো যে মুদ্রানীতি গত 500 বছরে যেভাবে ঘোষিত হচ্ছে, আমাদের বর্তমান মুদ্রা ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছে, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে ওনারা যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে কি গ্রোথ হয়তো একটু কম হচ্ছে, কিন্তু স্থিতাবস্থা বজায় রাখা এক ধরনের ধারাবাহিক এবং স্থিতাবস্থা। যে আমাদের সবচেয়ে বড় কনসার্ন যেটা হয় মুদ্রানীতি, আপনি যদি ঋণের প্রভাব যদি বাড়িয়ে দেন তাহলে যেটা মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মূল্যস্ফীতি যদি বাড়ে তাহলে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ অনেক বেশি কষ্টে পড়ে। দেশের গ্রোথের চাইতেও এটা হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয়। তারপরে একটা মজার ব্যাপার হচ্ছে এই দেশে যেটা ঘটেছে যে 6 ভাগের মতো আশেপাশে আমাদের ইয়ারলি গ্রোথ হচ্ছে। এটা অর্থনীতির যে ক্লাসিক্যাল যে ধারণা আছে সেখানে একটা মনে করা হয় যে 4 টাকা খরচ করলে 1 টাকার গ্রোথ হয়, অর্থাৎ আপনি 6% গ্রোথ করার জন্য 24 টাকা বিনিয়োগ করা দরকার। কিন্তু সেখানে আমরা 15 টাকা বিনিয়োগ করেই আমাদের যে কৃষক আছে, আমাদের বৈদেশিক রেমিটেন্স আছে এবং তারপরে আমাদের যে পলিসি যারা ডিটারমিন করছে, এদের কারণে এটা একটা লজিক্যাল বিষয় আছে। এটা বেসরকারি খাতে আমরা হয়তো 15 বা সরকারি খাতে বেশি, সব মিলিয়ে কিন্তু আমাদের 25% 25% না হলে হয় না, মানে 4 টাকা ছাড়া হয় না। এবং বেসরকারি খাতে যেটা হয়েছে, আপনি 13.5% তারা অ্যাচিভ করেছে, 15% তাদের টার্গেট ছিল, তার মধ্যে আমাদের গ্রোথটা হয়েছে। আমি এই মানে পজিটিভ যে সাইডটা সেটা আমি প্রথমে বলছি যে একটি মুদ্রানীতি এত বড় জনগোষ্ঠীর জন্য যখন দেশ থেকে, দেশের যারা পলিসি নির্ধারক আছে তারা যখন দেয়, সেটা পজিটিভ ইম্প্যাক্টটা কি হয় এটা আমরা পেয়েছি। যে আমাদের, আপনি জানেন যে মূল্যস্ফীতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, একসময় 10-11 অনেক বেশি ছিল, এখন এটা 7 ঘরে চলে আসছে, 6 থেকে 7-এর মধ্যে। এবং বিশেষ করে খাদ্য মূল্য যেটা আছে সেটা একদমই নিয়ন্ত্রণের মধ্যে আছে, কোনো হাহাকার নেই। এটা একটি, যারা অর্থ ব্যবস্থাপনা, যারা চালিকা, যারা ড্রাইভিং সিটে আছেন, ওদের একটা বড় অ্যাচিভমেন্ট। তৃণমূলের মানুষজনের মধ্যে একটা স্বচ্ছতা, মানুষজনের একটা শান্তি, স্থিতাবস্থা যেটা আমি বললাম সেটা আছে। এখন আপনি আসেন বেসরকারি খাতের গ্রোথের দিকে আসেন। গত এবছর যে 13% গ্রোথ হয়েছে, এই 13% হওয়ার কথা ছিল না। আমরা যে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে কাটিয়ে এসেছি, 2013 সালের যে অবস্থাটা পার করেছি এবং 15 প্রথম 3 মাসে যে অবস্থাটা আমরা পার করেছি, সেখানে আসলে ব্যবসাতে বিনিয়োগ করার মতো সাহসী উদ্যোক্তাদের নেই। এখন এটা হচ্ছে একটি দিক। আরেকটা দিক হচ্ছে যে আমাদের ঋণের যে সুদ হার, এটা কিন্তু আসলে এখন পর্যন্ত অনেক বেশি। তবে যেটা বা কেন্দ্রীয় ব্যাংকের এবারে মুদ্রানীতিতে যেটা আছে যে তারা স্প্রেডটা কমিয়ে আনতে চাচ্ছে, যেখানে 5% পর্যন্ত টলারেন্স দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে, সেটা 4-এর কাছাকাছি, 4.80-5-এর নিচে। এটি একটি ভালো দিক। আপনি যদি স্প্রেডটা যদি 3-এর মধ্যে নিয়ে আসা যায়, তাহলে আমাদের যদি বাজারে যদি আমরা যদি মানে আমানতের উপর সুদের হার যদি 7-এর মধ্যে রাখতে পারে, 7, তাহলে কি হবে 10-এর মধ্যে আমরা আমাদের ঋণটা নিশ্চিত করতে পারবো। সেক্ষেত্রে আপনার আমানত পেতে কি কোনো সমস্যা হতে পারে? আমানত পেতে সমস্যা হবে না, কারণ আসলে ব্যাংকগুলিতে মানুষ যখন আমানত রাখে,
আপনি আপনার যত টাকা আপনার যদি 100 টাকা থাকে, আপনি পুরো টাকাটাই কিন্তু অন্য কোনো জায়গায় বিনিয়োগ করতে পারবেন না, কিছু টাকা আপনি আমানত রাখবেন। আর আমাদের এখন ব্যাংকগুলি যে জায়গায় এসছে আজকে 20 বছরের 22 বছরের যে পুরনো ব্যাংক, বেসরকারি ব্যাংকগুলি, এদের আসলে কারোই আমানত নিয়ে খুব একটা সংকট নেই। সবারই আপনারা জানেন যে উদ্বৃত্ত তারল্য ওই ধরনের ক্যাপাবিলিটি আমানত আছে তাদের। এখন যেটা দরকার হচ্ছে যে পলিসি সাপোর্ট দরকার আছে, দেশের সামগ্রিকভাবে রাজনৈতিক স্থিরতা দরকার আছে, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিগুলো নিশ্চিত করার দরকার আছে। আজকে এখন ঢাকা চিটাগাং হাইওয়ে যে কাজটা চলছে, এটি যদি দ্রুততম সময়ের মধ্যে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুততম ভাবে যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু একটা বিনিয়োগ একটি আসবে, মানে ধাক্কা আসবে যে আমার শিপমেন্টের জন্য সময় কম লাগছে, আমি কাজ করতে পারছি। এখন তো আমরা এই সাপোর্টগুলি পাচ্ছি না। আপনি বলতে চাচ্ছেন যে বিদ্যুৎ- নতুন যে শিল্প অবকাঠামো, মানে আপনি যে নতুন যে টাকাটা শিল্প কারখানা নেবেন- গড়ে ওঠার যে বিষয় বা শিল্প কারখানা বর্ধিত করার যে বিষয় বিভিন্ন প্রতিষ্ঠান করে থাকে, সেই বিষয়টা একটু মানে থমকে আপনি আছে। যে বিনিয়োগ করবেন কোথায় করবেন? আপনি তো করবেন বিনিয়োগ করার মতো জায়গা যেখানে আপনার মুনাফা করার সম্ভাবনা আছে, শিল্প প্রতিষ্ঠান তৈরি করবেন। এটাই তো বেসরকারি খাত নিয়ে করবে, কিন্তু সেটা করছে না, যার ফলে এই 13 ভাগের মধ্যে আছে। আমরা কিন্তু বেসরকারি খাতের গ্রোথ কমপক্ষে 18 ভাগ চাই। আমরা যারা যে হিসাব আরেকটা করলে বিষয় যেটা হয়- ছিল গত মুদ্রানীতিতেও কিন্তু বিদেশি উৎস থেকে, মানে বিদেশি ব্যাংক বিভিন্ন সেখান থেকেও কিন্তু অর্থ ঋণ নেয়ার একটা সুযোগ কিন্তু দিয়েছিল, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক দিয়েছে। সেখানে বেসরকারি এই বিদেশ থেকে টাকা নিয়ে আসার কারণে যেটা হয়েছে, দেশের ব্যাংকগুলির উপরে চাপ কম পড়েছে। এখন আমি বিনিয়োগকারী, আমি চেষ্টা করব যে কোথায় কম সুদে টাকা পাওয়া যায়, কোথায় দীর্ঘমেয়াদে টাকা পাওয়া যায়। তো আমাদের মুদ্রানীতিতে এই জিনিসটাও একটা জিনিস চিন্তা করতে হবে যে দীর্ঘমেয়াদী ঋণদানের জন্য বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা থাকতে এবং হবে। সেটাই কি এই যে স্প্রেড কমানোতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন? স্প্রেড কমানোতে যে ইতিবাচক ভূমিকা এই যে রাখছে। বিদেশি যে সুযোগটা দেয়া হয়েছে বিদেশি বিদেশি ঋণ ঋণ নেয়া। আসার কারণে ঋণের চাহিদা সুদের কমছে। হার। না, সেটা আসলে মূলত বিষয় না। আমাদের আমানতের উপরে সুদের হার কমে আসছে, ব্যাংকগুলির কাছে উদ্বৃত্ত তারল্য আছে এখন, যার ফলে ব্যাংকগুলি ন্যূনতম টাকার মধ্য দিয়ে আপনি সেটা বিনিয়োগ করছেন। কিন্তু আমি যে জিনিসটা আপনাকে পয়েন্ট আউট করতে চাই সেটা হচ্ছে যে এই বর্তমান যে মুদ্রানীতি আছে, সেখানে আমাদের ঋণ ব্যবস্থাপনায় বেসরকারি খাতে যে আমাদের যে ঋণ সংকট, যেটা সংকটাপন্ন ঋণ যেটাকে বলি আমরা, যে আটকে পড়া ঋণ যেটা আছে, খেলাপির যে খেলাপি ঋণ, বিষয়টা। খেলাপি শব্দটার প্রতি আমার আপত্তি আছে। আটকে পড়া ঋণ বলতে পারি, কারণ সে তো টাকাটা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছিল, সেখানে রিটার্ন দিতে পারছে না। সেখানে আপনি মনে করেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরো সুনির্দিষ্ট, আরো ফ্রেন্ডলি পলিসি দরকার আছে। পলিসির সাথে সাথে যে ব্যাংকগুলো, বেসরকারি যেসব বাণিজ্যিক ব্যাংক রয়েছে, তাদের পেশাদারিত্বের কি উন্নতি করার প্রয়োজন আছে না? পেশাদারিত্ব উন্নয়নটা সবসময় করতে হবে, কারণ ব্যাংকিং ইন্ডাস্ট্রি তো পেশাজীবীদের দিয়ে পরিচালিত হয়, এটাতে কোনো মেশিন দিয়ে পরিচালিত হয় না। এটি একটা বিষয়। এবং আমাদের ব্যাংকাররা কিন্তু মোটামুটি আন্তর্জাতিক মানেরই তাদের ট্রেনিং যারা তারা করছে। এবং আপনি জানেন যে আমরা ব্যাসেল 3, 4, ব্যাসেল 2 পরে ব্যাসেল 3-তে আমরা আছি এখন। সুতরাং আমাদের ব্যাংকাররা কিন্তু নেটিভ ব্যাংক না, পিছিয়ে পড়া ব্যাংক না, তারা আন্তর্জাতিক মানের ব্যাংকিং এর সাথে তারা ইতিমধ্যে পরিচিত এবং আমাদের ব্যাংকগুলি অ্যাডাপ্ট করেছে। এটিরও কিন্তু ক্রেডিট বাংলাদেশ ব্যাংকের আছে, কারণ কেন্দ্রীয় ব্যাংকের সবসময় মনিটরের কারণে ব্যাংকগুলি বাধ্য হয়েছে তাদের ক্যাপিটাল এডুকেসি রেশিও বা আপনার ব্যাসেল 2, ব্যাসেল 3-তে ওইটা প্রতিপালন কনভার্ট করার করার জন্য, জন্য। এবং আপনার যে আমাদের যে আইসিটি যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি যেভাবে ফ্লোরিশ করেছে, ব্যাংকগুলি বা কম্পিউটারাইজ করে ফেলেছে, তাদের সমস্ত ব্যবস্থাপনাটাই আপনি এখন ফিঙ্গার ট্রিপে পাওয়া যায়। সবকিছুই হয়েছে, কিন্তু মূল জিনিসটা যেটা ছিল যে শিল্পায়ন, দেশের দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য যে পরিবেশ তৈরি করা দরকার, সেই জিনিসটা নিশ্চিত করতে হবে। যেটা বলছিলেন যে সংকটাপন্ন ঋণ ব্যবস্থাপনায় বাংলাদেশের ব্যাংক খাতের আসলে এখন বর্তমান অবস্থা। জি, আমি এই জিনিসটা একটু আপনার কাছে আলোকপাত করতে চাই আপনার মাধ্যমে, যে আমাদের যে ঋণের যে সংকটটা তৈরি হয়েছে, সংকটাপন্ন ঋণ যেটা ব্যাংকগুলি যে সংকটে আজকে পড়ছে, এই ব্যবস্থায় এই মুদ্রানীতিতে এই জিনিসটা একটু দৃষ্টি দেওয়া দরকার। কারণ এই ঋণ যে ব্যবস্থাপনা এবং ঋণগুলো যদি সঠিক লাইনে নিয়ে আসা না যায়, তাহলে কিন্তু আমাদের এই খেলাপি ঋণের সংকটটা থেকে যাবে। আর এত বড় খেলাপি ঋণের সংকট নিয়ে ব্যাংক ব্যবস্থা কিন্তু এগুতে পারবে না। এই জিনিসটা কিন্তু গুরুত্ব দেওয়া দরকার, এবং এটার সাথে সম্পৃক্ত কিন্তু আপনার পুনর্বিনিয়োগের প্রশ্নটাও জড়িত। আজকে দেখেন আপনি আমাদের যে ঋণ যে সময়ের জন্য দেওয়া হয়, 5-7 বছরের জন্য আমাদের ঋণ দেওয়া হয়। এখন একজন শিল্প উদ্যোক্তা তার শিল্প প্রতিষ্ঠান তৈরি করতেই 5 বছর চলে যায়, এবং যখনই তার শিল্প প্রতিষ্ঠান তৈরি হয় ইতিমধ্যে উনি ঋণ খেলাপি হয়ে যান, তো উনি তো আর বাজারে ঋণ পান না। এখন দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ এই মুদ্রানীতিতে আমি আশা করি আসবে। তাহলে আপনি এই যে 13 ভাগ যেটা বেসরকারি, আর এক্সিস্টিং যেসব খেলাপি ঋণ রয়েছে, জি, সংকটাপন্ন সেই সব ঋণটা জায়গায় দেখা যায় যে অল্প দিন বা কিছুদিন পর পরই পলিসিতে চেঞ্জ আসে, এটা সেটাই আমি বলছি যে এই যে সংকটাপন্ন ঋণ যেটা আছে, খেলাপি ঋণ বা সংকটাপন্ন ঋণ আমি যেটা বলছি,
বলছি সেখানে একটি দূরদৃষ্টি দিয়ে দীর্ঘমেয়াদী তাদেরকে ঋণ তফসিলি পুনঃতফসিলের সুযোগ করে দিয়ে এবং তাদের ইন্ডাস্ট্রিগুলি পরিচালনা করার সুযোগ দেওয়া দরকার একদিকে। অন্যদিকে হচ্ছে যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিগুলো অসুবিধাগুলি আছে, গ্যাস সংকট, আপনি গতকালকে আমরা সরকারের সাথে আমাদের বিসিসিআই থেকে বৈঠক করা হয়েছে যে অনেক ইন্ডাস্ট্রি সংযোগ চেয়েছি আমরা দ্রুত। তা আপনি বিনিয়োগ করব কোথায়? আমি যখন বিনিয়োগ করে আমার মুনাফা রিটার্নটা নিশ্চিত করতে পারবো এবং টাকাটা আপনাকে ফেরত দিতে পারবো তখনই তো করবো। তো এই জিনিসটাও কিন্তু পাশাপাশি আসা দরকার যে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টটা নিশ্চিত করা দরকার শিল্প উদ্যোক্তার জন্য, আর ঋণ প্রাপ্তিটার সাথে সাথে ঋণের দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া দরকার। আর যেটা বললেন যে সুদের হার, যেটা আগে আমরা কথা বলছিলাম, সুদের হার তো বেশি আছে এবং সুদের হার কমিয়ে আনার জন্যও কিন্তু এই যে খেলাপি এত বড় খেলাপি ঋণ আছে, এই ঋণ থেকে তো কোনো ব্যাংকগুলি মুনাফা করতে পারছে না। মুনাফা করতে তো পারছে না, অনেক ক্ষেত্রে খরচ হিসেবে খরচ হিসেবে দেখাচ্ছে না। এটা আমি পরবর্তীতে সুযোগ পেলে বলবো আপনাকে। এই ঋণটা ব্যাংকের জন্য, অর্থনীতির জন্য, দেশের জন্য অত্যন্ত অ্যালার্মিং একটা অবস্থার মধ্যে আছে। ওই ঋণ যদি অমিট করে দিতে হয় সেক্ষেত্রে আমি বলছি দীর্ঘমেয়াদী করে দেওয়ার এবং রিয়েলি যেই কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণটা চিহ্নিত করে তাকে যতদিনের মধ্যে তার শিল্পটাকে একটা বড় সময় দিয়ে দেওয়া, ছোট করে কিস্তির পরিমাণ। ঋণের সুদের হারের সাথে কিন্তু অনেক সময় অনেক গবেষণা প্রতিষ্ঠান তুলে এনেছেন যে 0.5% সুদের হার কমানো সম্ভব যদি পরিচালন ব্যয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আপনি পরিচালনা ব্যয়ের মধ্যে শুধুমাত্র যদি বেতন ভাতা বলেন তাহলে আমাদের শুধু বেতন ভাতার সাথে সাথে অন্যগুলিও যেটা আছে, সবচেয়ে এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে খেলাপি ঋণ। আপনি খেলাপি ঋণের জন্য আমাকে যে প্রভিশন রাখতে হয় ব্যাংকগুলিকে, সেই প্রভিশনটা সে রাখে কোত্থেকে? সে তো মুনাফা থেকে প্রভিশনটা রাখে। তাহলে সে যদি প্রভিশনটা যদি তাকে রাখতে না হয়, স্বাভাবিকভাবেই সে তার ঋণের দাম কমিয়ে দিতে পারবে এবং তার পরিচালন ব্যয় কমে আসবে। বেতন ভাতে আমাদের প্রতিটা ব্যাংক গড়ে 1% থেকে একটু বেশি আপনার তাদের পরিচালন ব্যয় হয়, কিন্তু মূলত যে প্রভিশনের জন্য যে টাকাটা তাদেরকে তুলে রাখতে হয় বাধ্যবাধকতা। আমি আগেও যেটা বললাম যে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি এখন ব্যাসেল 3-তে পরিচালিত হচ্ছে এবং আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, পৃথিবীর অন্য ব্যাংক যেভাবে পরিচালিত হয় সেই একই নীতিমালায় এবং কেন্দ্রীয় ব্যাংকের জোর তদারকি এবং শক্ত তদারকির কারণে প্রত্যেকটা ব্যাংক এই নীতিমালার মধ্যে আছে, কারো ডান বাম করার কোনো অবকাশ নেই। তাহলে আপনাকে মূল সমস্যাটা দিকে দেখতে হবে, সেই সমস্যাটা হলো আমাদের এই এত বড় সংকটাপন্ন ঋণ, এটাকে দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় দেখা গেছে যে বড় বাল্ক ঋণের চেয়ে ছোট ছোট ঋণ কিন্তু আপনার পরিশোধের হারটা বেশি। ঠিক আছে, সেটাও যেমন আছে। আমি ঋণ শুধুমাত্র ঋণ নিলাম, ঋণ পরিশোধ করলাম তা না। ঋণ নেওয়ার সাথে সাথে অর্থনীতিতে আপনি কি ভূমিকা রাখতে পারলেন, কর্মসংস্থান আপনি কি করতে পারলেন। আপনি এসএমই ঋণ আসছে, সেখানেও আপনি এসএমই ঋণের পার্সেন্টেজ আপনি হিসাব করে দেখেন, কর্পোরেট ঋণের চাইতে ডাবল তাদের নন পারফরমেন্স, 8 থেকে 9 ভাগ তারা নন পারফর্মিং লোনস তাদের এসএমইতে আছে, আর কর্পোরেট ঋণে আছে 3 থেকে 4 ভাগ, ডাবল। কিন্তু কর্পোরেট প্রতিষ্ঠান দিয়ে, বড় বড় শিল্প প্রতিষ্ঠান দিয়ে কিন্তু কর্মসংস্থান তৈরি করতে হবে। এসএমই দিয়ে এক ব্যক্তিকে আপনি সচ্ছল করে দিতে পারেন, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী নিয়ে যখন আপনি চিন্তা করবেন, আপনি বড় শিল্প প্রতিষ্ঠান চিন্তা করতে হবে। আর বড় শিল্প প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার মতো একটি শক্ত অর্থনৈতিক নীতিমালা আমরা এই মুদ্রানীতি যদি পাই বা আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি আসে, তাহলে ব্যাংকগুলি বাঁচবে এবং এই বাংলাদেশের যে আজকে আমরা যে সম্ভাবনার বাংলাদেশের কথা বলি, যেখানে আজকে 40 বছর এই দেশ চলে আসছে এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেন যে 2021 সাল তো আমরা অলরেডি ছুঁয়ে ফেলেছি, তারপরেও উচ্চ আয়ের দেশে পৌঁছার যে স্বপ্ন উনি দেখেন, আমরা সবাই শিল্প উদ্যোক্তারা দেখি, তা সম্ভব শুধুমাত্র এই দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থাপনা এবং সুন্দর ঋণ ব্যবস্থাপনা যদি করা যায়, তাহলে মুদ্রানীতি নিয়ন্ত্রণে থাকবে, মুদ্রা ব্যবস্থাপনা, মুদ্রার প্রবাহ নিশ্চিত থাকবে এবং মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে থাকবে, দেশের উন্নতি হবে। ধন্যবাদ শাহিদ ভাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম দেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তা শাহিদ রেজার সঙ্গে মুদ্রানীতির প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে। মন্ত্রিসভার আগামী বৈঠকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান। এর আগে ইংরেজি মাধ্যম স্কুল অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারা 2015-16 অর্থ বছরে ইংরেজি শিক্ষা মাধ্যমের ওপর আরোপিত 7.5% ভ্যাট এবং এসব স্কুলের বাড়ি ভাড়ার ওপর 9% ভ্যাট গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, রাজধানীতে প্রয়োজনের তুলনায় ইংরেজি মাধ্যমের স্কুল অনেক বেশি। Dhaka, there are about 100 schools and the student population of
nearly 10,000. স্যার পে কমিশনটা কি ক্যাবিনেটে কবে যাবে স্যার? Within next week. মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে ব্যাংকটির শেয়ার হোল্ডার এবং উদ্যোক্তাদের উপস্থিতিতে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার। সভায় ডিসেম্বর 2014 সালে নিরীক্ষিত হিসাব বিবরণী সহ অন্যান্য এজেন্ডা অনুমোদিত হয়। অ্যাঙ্কর আয়োজিত স্বপ্নজয়ী মা গল্প লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার 10 লাখ টাকা শিক্ষা বীমা গ্রহণ করেন চাঁদপুরের সোহেলি সুলতানা স্বর্ণা এবং তার মা বাবা। সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম মল্লিক, ফন্টেরা বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার রবিউল ইসলাম সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রতিযোগিতার বিচারক ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও আনিসুল হক। আকাশ ছোঁয়া বিশাল বৃক্ষরাশির নৈসর্গিক সৌন্দর্য, বর্ণিল নানা প্রজাতির পাখির ডাক, প্রাণীকুলের দৌড়ঝাঁপ সবকিছুর দেখা মিলে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে। এই উদ্যানে রয়েছে ত্রিপুরা আদিবাসীর বসবাসও। পাখিপ্রেমীদের জন্য এই বন যেন এক স্বর্গভূমি। পর্যটক আকৃষ্ট করার মতো সবই আছে এই জাতীয় উদ্যানে। তবে অবকাঠামো সহ নানা দিক দিয়ে পিছিয়ে রয়েছে এই উদ্যান। হবিগঞ্জ প্রতিনিধি মিলন রশিদকে সঙ্গে নিয়ে দিগেন সিংহের ক্যামেরায় ইকরামুল কবিরের প্রতিবেদন। শিল্পীর তুলির আঁচড়ে ক্যানভাসে আঁকা কোনো দৃশ্য নয়, প্রকৃতি এভাবেই তার সর্বোচ্চ রূপের বিকাশ ঘটিয়েছে সাতছড়ি জাতীয় উদ্যানে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত 7টি ছড়া নিয়ে সাতছড়ি বনাঞ্চল। 2005 সালে 243 হেক্টরের এই বনাঞ্চলকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। হাজারো বছরের পুরানো আকাশসম বৃক্ষ, বিভিন্ন প্রজাতির বানর ও বন্যপ্রাণী আর পাখির কলকাকলিতে মুখরিত থাকে এই উদ্যান। পাখির প্রেমে যিনি দেশ বিদেশে ঘুরে বেড়ান এমন এক বিশিষ্ট ব্যক্তির দেখা মেলে এই বনে। বনটা দেখি আমার কাছে মনে হচ্ছে যে এর যে সম্ভাবনা আছে, পর্যটন সম্ভাবনা, সেটা অসাধারণ। বছর জুড়েই এই উদ্যানে কম বেশি পর্যটকদের আনাগোনা লক্ষণীয়। অনেক দিনের একটা স্বপ্ন ছিল এখানে আসবো, পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছি। আমরা এই জায়গায় বেড়াতে আসছিলাম, তা বেড়াতে এসে শুধু বানর দেখছি। বন জায়গা তো খুব ভালো লাগছে, রব জায়গা। সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে 3টি পায়ে হাঁটার পথ, পর্যটন টাওয়ার, শেড নির্মাণ সহ নানা কাজ চলছে। উদ্যানে রয়েছে একটি রেস্ট হাউস, তবে তথ্য কেন্দ্র ও অভ্যর্থনা কক্ষ সহ বিভিন্ন অবকাঠামোগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। নেই বিদ্যুৎ। আর পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যটক পুলিশ সাইনবোর্ডেই সীমাবদ্ধ। এখানে স্টে করা বা থাকার জন্য ফেসিলিটিগুলো বৃদ্ধি করা উচিত। আর নিরাপত্তা এখানে আছে, তারপরও পর্যটক পুলিশের সহযোগিতা পেলে আরো ভালো হয়। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন সিলেট বিভাগের শীর্ষ এই পুলিশ কর্মকর্তা। সাতছড়িতে যে টুরিস্ট পুলিশের পাশাপাশি আমাদের যে ডিস্ট্রিক্ট পুলিশ আছে তারা তাদের নিরাপত্তা দিবে। এই উদ্যানে 149 প্রজাতির পাখি, 24 প্রজাতির স্তন্যপায়ী, 18 প্রজাতির সরীসৃপ এবং 6 প্রজাতির উভচর প্রাণী আছে। রয়েছে 24 পরিবারের ত্রিপুরা আদিবাসী গ্রাম। ঢাকা থেকে সাতছড়ির দূরত্ব 130 কিলোমিটার আর সিলেট থেকে 140 কিলোমিটার। ইকরামুল কবির, সময় সংবাদ, হবিগঞ্জ। ঈদ পরবর্তী হাটে জমজমাট ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম চামড়ার মোকাম যশোরের রাজারহাট। হাটে প্রচুর চামড়া উঠলেও দাম পায়নি খুচরা বিক্রেতারা। তাদের চামড়া প্রতি 500 থেকে 800 টাকা পর্যন্ত লোকসান গুনতে হয়েছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোর খুলনা মহাসড়কের পাশে যশোর শহরতলির রাজার হাটে বসে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার হাট। সপ্তাহে 2 দিন, শনি ও মঙ্গলবার এখানে হাট বসে। যশোর ছাড়াও বৃহত্তর খুলনা, ঢাকা, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা এ হাটে চামড়া বেচাকেনা করেন।
ঈদ পরবর্তী হাটে বেচাকেনা ছিল জমজমাট। পর্যাপ্ত চামড়া উঠলেও কাঙ্ক্ষিত মূল্য পায়নি ব্যবসায়ীরা। 90 থেকে 100 টাকা ফুট চামড়া কিনে তাদের বিক্রি করতে হয়েছে 70 থেকে 80 টাকা দরে। ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়েন তারা। আমি সাতক্ষীরা থেকে আসছি, 150 পিস চামড়া নিয়ে প্রত্যেক পিসে 500-700 করে দাম কম। 2500 টাকা করে কিনে 2700 টাকা করে কিনে 1800 টাকা করে বিক্রি করতে হচ্ছে। প্রতিটা মালে 700 লস খাইতেছি, 350 মাল লই আইছি আমি, এখন আমার নিলামে বেশি যাইতেছি। লোন নিয়ে চামড়া কিনেছি, কেনার পরে আমাদের তো এখন 30,000 টাকা ঘাটতি। 50,000 টাকা ঘাটতি হবে। এখন আমি কি করে বাল বাচ্চা বাঁচাবো এবং আমার মহাজনের টাকা পরিশোধ করব। বেচা কেনার সাথে ট্যানারি মালিকদের সমন্বয়টা না থাকার কারণে আজকে বাজারের বিপর্যয়। তবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচাতে তাই সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তারা। আন্তর্জাতিক বাজার কিছুটা কম হওয়ার কারণে আজকে কিন্তু রাজারহাটের চামড়ার দাম কিছুটা কম চলছে। সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু ভারতের বাজারে এই চামড়ার মান দখল করে নেবে। এদিকে বাজারের এই অবস্থায় হাট ইজারাদাররাও রয়েছেন বিপাকে। বেচা কিনা তো নাই, প্রত্যেক ব্যবসায়ী লস খাবে এবং আমার যে ইজারার যে টাকা, এই টাকাটা ওঠার তো প্রশ্নই আসে না। ঈদ পরবর্তী হাটে প্রায় 5 কোটি টাকার চামড়া বিক্রি হয়েছে বলে জানিয়েছেন হাট ইজারাদার। সময় সংবাদ, যশোর। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ঋণ সহায়তা নিয়ে গ্রিক সরকার এবং দাতা গোষ্ঠীর মধ্যে সমঝোতা হওয়ায় ব্যয় সংকোচন প্রতিবন্ধকতা সত্ত্বেও আশার আলো দেখছেন গ্রিকরা। কেউ কেউ বলছেন গ্রিক সরকার এখন দায়িত্বশীল হতে শুরু করেছে। তবে ঋণের পাশাপাশি কঠিন ব্যয় সংকোচন নীতির চাপ থাকায় এ চুক্তি গ্রিসের জন্য কতটা মঙ্গলজনক হবে তা নিয়ে গ্রিকদের দ্বিধা বেড়েই চলছে। এদিকে ঋণ চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু হলেও একটি বিশেষজ্ঞ মহল মনে করছে অর্থনীতির স্বার্থে গ্রিসের এখন ইউরো মুদ্রা ত্যাগ করা উচিত। টানা 5 মাসের চেষ্টার পর দেউলিয়াত্ব এড়াতে 8,600 কোটি ইউরো ঋণ সহায়তা পেতে যাচ্ছে গ্রিস। তবে এই উপকারের পরিবর্তে দাতা গোষ্ঠী গ্রিসের উপর চাপিয়ে দিয়েছে কঠিন ব্যয় সংকোচন নীতি। এতে প্রধানমন্ত্রী সিপ্রাসের বিরুদ্ধে ব্যয় সংকোচন নীতি বিরোধী গ্রিকরা দেশ জুড়ে বিক্ষোভ করলেও অর্থ সহায়তা পেতে যাওয়ার কারণে এর সমর্থনও দিচ্ছেন কেউ কেউ। এমনকি দেশ চালানোর ব্যাপারে সিপ্রাসকে নিয়েও বেশ আশাবাদী তারা। সরকার ঠিক কাজটাই করেছে। এটা আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের জন্য জরুরি ছিল। খুব কঠিন হবে এই ব্যয় সংকোচন নীতিগুলো মেনে চলা, কিন্তু হাল ছাড়লে চলবে না। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য তাদের। কিন্তু ব্যয় সংকোচন নীতিগুলো গ্রিসের পক্ষে মেনে চলা খুব কঠিন হবে বলে মনে করছেন সরকার বিরোধীরা। পুনর্গঠন কার্যক্রমের মাধ্যমে দেশের খুব একটা পরিবর্তন হবে না। অনেক বছর ধরেই ঋণ পরিশোধ নিয়ে গ্রিস দাতা গোষ্ঠীকে এড়িয়ে চলছে। কিন্তু ব্যাপারটি এত সহজ না, কারণ ব্যাংকে যখন ঋণ নিতে যাই ওদের নিয়মেই এগোতে হয়। আমাদের সুবিধার জন্য ওরা কোনো নিয়ম পাল্টায় না। অ্যাথেন্সবাসীর আশাবাদ 12ই আগস্টের মধ্যে দুপক্ষের ঋণ সংক্রান্ত সব আনুষ্ঠানিক আলোচনা শেষ হবে। তবে একটি বিশেষজ্ঞ মহল মনে করছে মজুরি যেহেতু কমছেই, তাই গ্রিসে এখন মূল্য সংকোচন জরুরি, আর এজন্য গ্রিসের ইউরো মুদ্রা ত্যাগ করা উচিত বলেও মত তাদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। 2021 সালের আগে মধ্যম আয়ের দেশে পরিণত করতে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 3 দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন। চলতি বছরের প্রথম 6 মাসে অর্জিত হয়নি ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা। রাজস্ব নীতির সাথে মুদ্রানীতি সমন্বয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। খারাপ আবহাওয়ায় উত্তাল সাগরে মাছ ধরতে পারছেন না বরগুনার মৎস্যজীবীরা। বেকার হয়ে পড়েছেন হাজার হাজার জেলে। বাজারে প্রভাব পড়ার আশঙ্কা। এবং ঈদের পরে যশোরের রাজারহাটে পর্যাপ্ত চামড়া উঠলেও লোকসানে খুচরা বিক্রেতারা। আন্তর্জাতিক বাজারের দরপতনকেই দায়ী করছেন পাইকাররা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।